পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। দু একদিনের মধ্যে 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে। দেয়া হবে ফাইজার মডার্নার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি মাসেই হবে গণটিকা ক্যাম্পেইন। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। অসুস্থ হয়ে পড়লেন এজলাসে। 3 ঘন্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। জীবিত থেকেও মৃত মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রের ভুলে নানা ভোগান্তি। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। এবং করোনার স্থবিরতার মধ্যেই বাংলাদেশের রেকর্ড 32 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানি। ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই প্রবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টক শোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট।
প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিয়্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, যে সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য প্ল্যান্টটির রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিয়্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। পড়ন্ত বিকেলে হাজার হাজার পাখির কলকাকলি। হবিগঞ্জের বানিয়াচংয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। এবার স্কুল শিক্ষার্থীদেরও কোভিড টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী 2-1 দিনের মধ্যেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজার ও মডার্নার টিকা। এছাড়া প্রতি মাসেই থাকবে গণটিকা ক্যাম্পেইন কর্মসূচি। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে কোভিড টিকা পেতে এখন 25 ঊর্ধ্ব সব নাগরিকের জন্য রাখা হয়েছে নিবন্ধনের সুযোগ। আর 18 হলেই টিকার আওতায় আসছেন শিক্ষার্থীরা। তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও দেশে এখনও টিকা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়নি 18-র নিচে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মিলেছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার সম্মতি। আর তার উপর ভিত্তি করেই এবার স্কুল শিক্ষার্থীদেরও আনা হচ্ছে টিকার আওতায়। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ, এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব। অলরেডি প্রোগ্রাম তৈরি করছে, কাজেই এই 2-1 দিনের মধ্যেই কাজকর্ম আপনারা দেখবেন যে শুরু হয়ে যাচ্ছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব, স্কুল থেকে সার্টিফাই করবে, এই সব কিছু দেখেই আমরা দিব। এদিকে জানুয়ারির মধ্যে বিভিন্ন উৎস থেকে আরো 16 কোটি টিকা আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ছে দৈনিক টিকা দেওয়ার হারও। প্রতিদিন টিকা দেওয়া হবে 10 থেকে 15 লাখ মানুষকে। ডিসেম্বরের মধ্যে 8 কোটি আর এপ্রিলের মধ্যে 12 কোটি বা 70% মানুষকে 2 ডোজ করে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। এছাড়া প্রতি মাসেই বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রায় 80 লক্ষ টিকা আমরা দিয়েছি। এটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে নয়, আমরা আগামীতে এর থেকেও বেশি টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ
কাজ করব, আরো বেশি টিকা একদিনে আমরা দিব। এদিকে দেশে সরকারিভাবে টিকা তৈরিতে কাঁচামাল ও কারিগরি সহযোগিতার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ইনসেপ্টার কারখানায় সিনোফার্মের টিকা তৈরির সবশেষ অগ্রগতি জানাতে পারেননি মন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরীমনির মাদক মামলা সিআইডির অভিযোগপত্র আমলে নিয়ে আদেশ দেন আদালত। পাশাপাশি তাকে জামিন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর আদালতে হাজির হওয়ায় পরীমনি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। মাদক মামলায় জামিন শুনানিতে এসে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমনি। পরে তাকে এক নারী পুলিশের সহায়তায় আদালত থেকে নামিয়ে আনা হয়। তার আইনজীবীরা বলছেন অতিরিক্ত ভিড় ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় এই অবস্থা তার। এদিন মুখ্য মহানগর হাকিম আদালত এই মামলায় জামিন মঞ্জুর করেন পরীমনির। এর আগে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর কোর্টে আসেন এই চিত্রনায়িকা। অপেক্ষমান বিচারক দেরির জন্য পরীমনি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন পরী। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। আদালতে তার এক অবমাননার শামিল আমি বলে মনে করেছি। শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে মাদক মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে পরীমনি সহ আসামিদের মাদকের সম্পৃক্ততা মিলেছে। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে বিচারিক আদালতে বিচার শুরু হবে। বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করেছিলাম যে চার্জশিটটা বিজ্ঞ আদালত সিন করে আমাদের একটা কপি দিলে আমরা চার্জশিটটা দেখতাম, তারপর গৃহীত করবার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত 4 অক্টোবর পরীমনির মাদকের মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়েছে গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করা হয়। বাসা থেকে 19 বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে র্যাব। এ মামলায় 27 দিন কারাগারে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থবছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এই প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ছবি তুলেছেন শাখাউদ্দিন। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে। বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতে থাকায় আগে থেকে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো এখন খুলতে শুরু করেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি। এই অর্ডারের ফ্লোটি ধারাবাহিকভাবে বাড়তে থাকবে, এই গ্রোথটি যদি সাস্টেনেবল হয়। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো। অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত না হলো তা আগের অর্থ বছরের চেয়ে 31% বেশি। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলো স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক, ইউরোপ, আমেরিকাতে ওদের স্টোরগুলি আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। করোনা সংক্রমণের শুরুতে বাংলাদেশ লকডাউন দেওয়ায় 2019-20 অর্থ বছরে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে গার্মেন্টস খাত। 38 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র 27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ল তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 16টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তার প্রভাব পড়েছে
দেশের অর্থনীতিতে। 1 বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। Regal dressing table, elegant shop design, perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. যশোর শিক্ষা বোর্ডের 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকে অভিযোগ দেওয়া হয়েছে। সকালে যশোর দুদক কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন বোর্ডের সচিব AMH আলী আর রেজা। পরে দুদক কর্মকর্তারা বোর্ডে গিয়ে সব কাগজপত্র যাচাই বাছাই ও তদন্ত শুরু করেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম। তবে তার স্ত্রী সচিব বরাবর 15 লাখ টাকার একটি পে অর্ডারে সোনালী ব্যাংকে জমা দিয়েছেন বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। চলতি অর্থবছরে যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে। এই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা UNHCR-কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা। দুপুরে রোহিঙ্গাদের উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন বাজনা বাজিয়ে ভাষাঞ্চলের ক্লাস্টার এলাকা ঘুরেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তখনও দুপুরের খাবারের সময় শেষ হয়নি, তার আগেই ভাষাঞ্চলের CEC অফিসের সামনে জড়ো হয় শত শত রোহিঙ্গা। এরপর শুরু হয় তাদের আনন্দ যাত্রা। রোহিঙ্গা নারী, পুরুষ, তরুণ কেউ বাদ যায়নি এই আনন্দ মিছিল থেকে। মিছিলে তাদের হাতে ছিল জাতিসংঘ ও শরণার্থী বিষয়ক সংস্থাকে স্বাগত জানিয়ে নানা প্ল্যাকার্ড এবং ফেস্টুন। শনিবার বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNHCR-এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় ভাষাঞ্চলে মানবিক সহায়তা দেবে জাতিসংঘের এই অঙ্গ সংস্থা। আর এতেই খুশি রোহিঙ্গারা। ঢোলসহ নানা বাদ্য বাজিয়ে হাসপাতাল রোড হয়ে রোহিঙ্গাদের এই মিছিল জড়ো হয় 1 নম্বর বাজারের সামনে। বিভিন্ন ক্লাস্টার থেকে বের হওয়া মিছিলগুলো এখানে এসে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে রোহিঙ্গা নেতা বা ক্লাস্টার দায়িত্ব থাকা মাঝিরা বক্তব্য রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী UNHCR আন্তর্জাতিক সংস্থাদেরকে আমাদের ভাষাঞ্চলে আসার জন্য, আমাদের সুবিধা বৃদ্ধি করার জন্য যে সুপারিশ বাস্তবায়ন করেছেন। আর শিক্ষা, তারপরে আর আসা যাওয়া, তাহলে আর চিকিৎসা, আর কাজকর্ম যিন সমস্যা আসছিল আর বাংলাদেশ সরকারে UNHCR-এর উদ্যোগ জাতীয় সংঘরে UN-এর এটা আনি দিয়ে আর সমস্যা বেগিন পূরণ করে দিব বলে আশা করি। বাংলাদেশ সরকার মাসে কাছে কষ্ট করিয়ে রাখেন তাহলে ইনআল্লাহ বলি আর পক্ষ থেকে তার আরও বেশি ধন্যবাদ জানায়। গত বছরের 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,600 রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে এই ভাষাঞ্চলে। কিন্তু নানা শর্ত দিয়ে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল বিদেশি NGO এবং দাতা সংস্থাগুলো, যে কারণে প্রায় 1 বছর বাংলাদেশি NGO-গুলোকে এসব রোহিঙ্গার ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে হঠাৎ করে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিনই হাসপাতালগুলোতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। এতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিনে গরম, রাতে ঠান্ডা, এই অবস্থা চলছে সপ্তাহ জুড়েই। ঋতু পরিবর্তনের এই খেলায় ঠান্ডাজনিত নিউমোনিয়া, জ্বর, সর্দি ও কাশি ছাড়াও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে ফরিদপুরের হাসপাতালগুলোতে এখন রোগীদের উপচে পড়া ভিড়। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছেন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। শয্যা সংকট দেখা দেয় হাসপাতালের বারান্দা ও মেঝেতেও আশ্রয় নিয়েছেন অনেকে। বাচ্চারা নিয়ে আজকে 10 দিন শ্বাসকষ্টে ভুগতেছি। আমার বাচ্চাটা গত 4 দিন থেকে অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া। হঠাৎ করে বেড়ে যাওয়া রোগীর চাপ সামলাতে কষ্ট হলেও সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানালেন কর্তব্যরত সেবিকারা। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি রোগীর সেবা দিয়ে তাড়াতাড়ি বাসায় পাঠানোর জন্য, তাদের সুস্থ করার জন্য সেবা দিয়ে আসতে বা সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরা খুব দ্রুত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে উল্লেখ করে এই সময়টায় বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, এখন যখন গোসল করাবে একটু ঠান্ডা পানি গরম পানি মিশায়ে সেভাবে গোসল করাবে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দাবার দিতে হবে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের বাসি খাবার না দেওয়ারও পরামর্শ চিকিৎসকদের। সময় সংবাদ, ফরিদপুর।
সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয় বিচার কাজের সময় 20তম সাক্ষী বেবি বেগমকে আসামির আইনজীবীরা জেরা করেন। পঞ্চম দফায় প্রথম দিনে সাক্ষ্য গ্রহণের জন্য 9 জনকে আদালতে আনা হয়। এর আগে জেলা কারাগার থেকে মামলার 15 আসামিকে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয়। শারদীয় দুর্গোৎসব ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী ঢাক ঢোলের হাট। দিন দিন উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দেশের একমাত্র বাদ্যযন্ত্রের এই হাটটি। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মন পাগল করা এমন সুরে ঝংকার তোলে বাদ্যযন্ত্র। কিশোরগঞ্জের কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের হাট এটা। এখানে পুজোর সব বাদ্যযন্ত্রই পাওয়া যায়। নাচ গান, আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। বাদ্যযন্ত্রের এই হাটটি জানান দেয় দেবী দুর্গার আগমন। দেশের নানান প্রান্ত থেকে আসা বাদকরা নেচে গেয়ে আর যন্ত্র বাজিয়ে আকৃষ্ট করেন ক্রেতাদের। কনভেন্স করে 15,000 টাকা দিয়ে একটা ঢাক একটা ঢোল আমরা নিয়েছি। এ হাটে একই সাথে বাদক সহ ঢাক, ডোল, বাঁশি ও ছোট বড় ব্যান্ড দলও ভাড়া দেওয়া হয়। 4টা টাম্পের আছে, টিবুট আছে, ঢাক আছে, ঢোল আছে। 400 বছর ধরে আমরা এখানে ঢাক ঢোল বাজার হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া দেশের একমাত্র বাদ্যযন্ত্রের এ হাট শেষ হচ্ছে সোমবার রাতে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। হবিগঞ্জের বানিয়াচং থানা চত্বরে গাছে গড়ে উঠেছে পাখিদের অভয় আশ্রম। বিকেল হলেই পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে এলাকা। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকর এবং পাখি সুরক্ষায় পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পড়ন্ত বিকেলে সূর্য ঢলে পড়লেই হবিগঞ্জের বানিয়াচংয়ের আকাশে এভাবেই বিচরণ করে হাজার হাজার পাখি। থানা এলাকার কয়েকটি গাছ যেন এখন পাখিদের অভয়াশ্রম। শীত মৌসুমে বিপুল পরিমাণ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটলেও বর্তমানে বেশি চোখে পড়ে পানকৌড়ি। তবে শালিক ও ঘুঘু জাতীয় পাখিরও দেখা মেলে এখানে। নানা প্রজাতির পাখির কলরবে বিমোহিত হন থানার কর্মরত পুলিশ ও এলাকাবাসী। আমি পাখি দেখতে আসছি, এখন এই পাখি আমার সুন্দর লাগছে, আমি ছবি তুলছি। বিকালবেলা হইলে পাখিগুলা কত সুন্দর শব্দ করে, এই শব্দগুলা খুব ভালো লাগে। পাখিরে কেউ মারেও না, কিছু করে না, মানুষের তামসা দেখে আইয়া এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আইয়া দেখে। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। আমাদের অফিসার মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সবাই পাখি পরিচর্যা করি। আমরা সবসময় চেষ্টা করি যেন কেউ পাখি শিকার করতে না পারে। 2015 সালের মার্চ মাস থেকে বানিয়াচং থানা এলাকায় পাখিদের আগমন শুরু হয়। এরপর থেকে এলাকাটি হয়ে ওঠে পাখিদের অভয়াশ্রম। সময় সংবাদ, হবিগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। 2-1 দিনের মধ্যে 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে। দেয়া হবে ফাইজার, মডার্নার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি মাসেই হবে গণটিকা ক্যাম্পেইন। এবং বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। অসুস্থ হয়ে পড়লেন এজলাসে, 3 ঘন্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।